আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। আমরা আজকে প্রগতি ইআরপির ফ্যাক্টরির অপারেশন কিভাবে কাজ করে সেটা দেখব। তো ফ্যাক্টরি অপারেশনের ভিতরে আমরা যেটা জানি যে মেনলি হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড ওয়্যারহাউস, হ্যাঁ, এই জায়গাগুলো কিভাবে ম্যানুফ্যাকচারিং পার্ট, প্যাকেজিং পার্ট কিভাবে হয় আমরা এটা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রগতি ইআরপির যে ইউআরএল আছে, আমাদের যে আইপি মানে অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে লিখব। লিখে এন্টার দিলে এই পেজটা আসবে, লগ ইন স্ক্রিনটা চলে আসবে। তো লগ ইন স্ক্রিনে আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমাকে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড চাবে। তো এখানে আমরা ইউজার আইডি, আমরা একটা ইউজার আইডি নিচ্ছি, লেটস সে হচ্ছে 02996, এটা পাসওয়ার্ড দিব আমরা। পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডের ঘরে এন্টার দিতে পারি আমরা, অথবা লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, বাম পাশে যে ফ্যাক্টরি মেনুটা আছে, ফ্যাক্টরি মেনুতে ক্লিক করব। ফ্যাক্টরি মডিউলের ভিতরে আমাদের সেভারাল অপশন আছে, যেমন আমাদের পারচেজ রিকোজিশন অ্যাপ্রুভাল, রেসিপি এন্ট্রি, প্রোডাক্ট স্টেবিলিটি, সেলস ফোরকাস্ট, অপারেশনের ভিতরে আবার মাল্টিপল অপশন আছে, রিএজেন্ট স্টোর, রিটেনশন স্যাম্পল, কিউসি এনভায়রনমেন্ট, ব্যাচ ওয়াইজ ডকুমেন্ট, মেনটেন্যান্স স্টোর, ল্যাব ইকুইপমেন্ট স্টোর, রিপোর্ট এটসেট্রা। তো আমরা সবগুলো এখানে একত্রে আলোচনা করব না। আমাদের হচ্ছে রিএজেন্ট স্টোর, আমাদের রিটেনশন স্যাম্পল, কিউসি, এগুলো আলাদা আলাদা, ল্যাব ইকুইপমেন্ট, এগুলোর আলাদা আলাদা ভিডিও রেকর্ডিং আছে, আমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবো। আমরা অন্যান্য বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথমেই আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারচেজ রিকোজিশন অ্যাপ্রুভাল। এটাকে বাইরে রাখা হয়েছে সো দ্যাট অ্যাপ্রুভালটা, মেনুটা যার পারমিশন থাকবে শুধু উনি এখানে এই আইকনটা পাবেন এবং এখান থেকে উনি সব ধরনের রিকোজিশনের অ্যাপ্রুভাল করতে পারবে, যেটা ফ্যাক্টরি এন্ডে। আমরা জানি যে প্রকিউরমেন্টটা মূলত হয় সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে, এবং সাপ্লাই চেইন সাধারণত আমরা দেখি যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো সেন্ট্রাল সাপ্লাই চেইন থাকে, যেটা হেড অফিসে থাকে। তো ফ্যাক্টরি থেকে যদি কোনো রিকোজিশন আসে তাহলে ফ্যাক্টরি ম্যানেজমেন্টের থেকে অ্যাপ্রুভাল হয়ে দেন এটা সাপ্লাই চেইনের কাছে আসে। তো ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এটাকে কিভাবে অ্যাপ্রুভাল করবে, তারা তখন এই মেনুটাতে আসবে। কি ধরনের রিকোজিশন আসতে পারে? আমার র ম্যাটেরিয়াল পারচেজের রিকোজিশন আসতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়াল পারচেজের রিকোজিশন আসতে পারে, স্টেশনারি স্টোরের জন্য আসতে পারে, আমার রিএজেন্ট স্টোরের জন্য আসতে পারে, আমাদের মেনটেন্যান্স স্টোরের জন্য আসতে পারে, হ্যাঁ, ল্যাব ইকুইপমেন্টের জন্য আসতে পারে। তো অল রিকোজিশন আমরা হচ্ছে অ্যাপ্রুভ করার জন্য এই মেনুটাতে পাবো। তো এই মেনুটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার এই যাবৎ যতগুলো রিকোজিশন আছে সেগুলো এখানে লিস্টে টেবিল আকারে থাকবে, এবং এই টেবিলটাতে প্রতি পেজে আমরা একসাথে 10টা দেখতে পাই। এরপরে নেক্সট করে পরবর্তী পেজগুলোতে আমরা চাইলে দেখতে পারবো, এবং এগুলোকে ভিউ করলে আমরা এটার ভিতরে কি আছে আমাদেরকে দেখাবে। আর নতুন করে যদি আমার কোনো রিকোজিশন আসে, নতুন করে রিকোজিশন আসলে সেটা হচ্ছে আমাদের এই লিস্টের এখানেই এডিট বাটন থাকবে, তখন আমরা অ্যাকশানে এডিট বাটন পাবো। সেই এডিট বাটন থেকে ক্লিক করলে ঠিক এই স্ক্রিনটা আমাদের সামনে চলে আসবে। আমরা এখানে অ্যাপ্রুভ বাটন পাবো, অ্যাপ্রুভ বাটন থেকে আমরা অ্যাপ্রুভ করে দিব। তো অ্যাপ্রুভ করার সময় আমাদের যে অপশনটা দরকার হয় সেটা হচ্ছে ফরওয়ার্ডেড অফিস, ফরওয়ার্ডেড এমপ্লয়ি। আমি কোন অফিসের কাকে পাঠাবো এটা অ্যাপ্রুভ করার জন্য। এখন আপনারা বলতে পারেন যে ফ্যাক্টরিতে একটাই অফিস, হ্যাঁ, তো ফ্যাক্টরি অফিসের ভিতরেই আমি এখানে তখন চুজ করব যে ফ্যাক্টরির ভিতরে, ফ্যাক্টরিতে আমি যাকে পাঠাইতে চাই আমি তাকে পাঠিয়ে দেব। তাহলে উনি যখন আবার এই মেনুটাতে আসবেন তখন উনি অ্যাপ্রুভাল পাবেন। একটা প্রকিউরমেন্টে সাধারণত দেখা যায় একটা রিকোজিশন ডিপার্টমেন্টাল হেডের কাছে আসে, ডিপার্টমেন্টাল হেড থেকে তার সিনিয়রের কাছে যায়, এভাবে করে ফাইনালি হয়তো প্ল্যান্ট ম্যানেজারের কাছ থেকে এটা অ্যাপ্রুভাল হতে পারে, যে অর্গানাইজেশনে যে ধরনের পলিসি থাকবে। তো সেই ধরনের কাজগুলোকে আমরা এখানে করতে পারবো। এরপরে আমরা যদি দেখি আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে, অথবা কোনো কোনো জায়গাতে আমরা R&D নামে এই ডিপার্টমেন্টটাকে চিনি। তো R&D ডিপার্টমেন্টের মূল বেসিক্যালি যে কাজ থাকে সেটা হচ্ছে আমাদের ফর্মুলাগুলোকে এন্ট্রি করা, ফর্মুলাগুলোকে ম্যানেজ করা, আর হচ্ছে কোনো প্রোডাক্ট স্টেবিলিটিতে যদি রাখে সেই স্টেবিলিটি চেম্বারের রেকর্ডটা রাখা। তো
তো আমরা শুরুতেই দেখি যে রেসিপিটা বলতে আমরা কি বুঝতেছি এবং এটা কিভাবে আমরা দেখব। রেসিপি মূলত হচ্ছে আপনার যে ম্যানুফ্যাকচারিং স্টেজ এবং প্যাকেজিং স্টেজে প্রোডাক্ট তৈরি করার জন্য যে স্টেজগুলো ব্যবহার করবেন, কোন স্টেজে কোন ম্যাটেরিয়াল দরকার এবং কতটুকু দরকার সেইটা আমরা স্ট্যান্ডার্ডটা এখানে সেট করে রাখবো। অনেক জায়গায় এটাকে বোমো বলে, বিল অফ ম্যাটেরিয়াল, হ্যাঁ, আবার কেউ ফর্মুলা বলে, কেউ রেসিপি বলে। আমরা যে ভাষায় বলি না কেন আসলে কাজটা একই। তো রেসিপির ক্ষেত্রে আমাদের কাজ করতে হলে আমাদেরকে রেসিপি এন্ট্রি অপশনে আসতে হবে। এখানে যে লিস্ট আমাদের সব অপশনগুলোতেই এটা আছে যে আমরা একটা লিস্টে পাবো আমাদের এক্সিস্টিং বর্তমানে যতগুলো ফর্মুলা করা আছে এখানে লিস্টে আছে। আমি চাইলে কোনোটাকে এডিট করতে পারি, ভুল হলে আমি ডিলিট করতে পারি, নেক্সট করে আমি দেখতে পারি। এবং এখানে একটা ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন থেকে আমরা এটাকে সার্চ করতে পারি। যে কোনো ধরনের ট্যাবলেট, আমরা যদি ট্যাবলেট না মানে যে কোনো ধরনের প্রোডাক্ট, হ্যাঁ, যেমন আমি এটা যদি সার্চ করি তাহলে ওই প্রোডাক্টটা এখানে চলে আসলো। এবার আমি যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমার বর্তমান ফর্মুলাটা কি আছে সেটা আমাকে দেখাবে। আর যদি হচ্ছে আমরা কোনো পরিবর্তন করতে চাই, এখানে পরিবর্তন করে সেভ দিয়ে দিলে সেই ডকুমেন্টটা মানে সেই ফর্মুলাটা আপডেট হয়ে যাবে। এরপরে আমরা যদি হচ্ছে কিনা নতুন করে ফর্মুলা এন্ট্রি করতে চাই, নতুন করে ফর্মুলা এন্ট্রি করার ক্ষেত্রে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে অ্যাড। আমি যদি একেবারে সব কিছু নতুন করে তৈরি করতে চাই তখন আমরা অ্যাডে আসব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমার যে ইন্টারফেসটা আসতেছে সেখানে হচ্ছে আমার বিজনেস ইউনিট, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা কোন বিজনেসের সেটা আমি সিলেক্ট করব। দেন ওই প্রোডাক্টগুলো আসবে, ওই প্রোডাক্টটা নিব যে প্রোডাক্টটার ফর্মুলা আমি তৈরি করতে চাই। ব্যাচ সাইজ, স্ট্যান্ডার্ড ব্যাচ সাইজ কত, তার স্ট্যান্ডার্ড ব্যাচ ওয়েট কত, এটা কি কেজিতে না পিসে, তারপরে নাম্বার অফ ইউনিট, হ্যাঁ, আমার যে ইউনিট বক্স, আমরা তো সাধারণত যে ইউনিট বক্সে আমরা সেল করি সেই ইউনিট বক্স, নাম্বার অফ ইউনিট বক্স আমি যদি এখানে 20,000 বলি তাহলে তার প্যাক সাইজ, আমি এখানে প্রোডাক্টটা চুজ করার সাথে সাথেই তার ইনফরমেশন সব চলে আসছে, প্যাক সাইজও আসছে। সো আমি ওই প্যাক সাইজ অনুযায়ী আমার এখানে কয়টা ইউনিট বক্স হবে সেটা লিখব। রিভিশন নাম্বার, রিভিশন ডেট, কবে এটা রিভিশন হয়েছে, ইফেক্টিভ ডেট কবে এবং নেক্সট রিভিউ ডেট কবে সেটা আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা র ম্যাটেরিয়াল পার্ট, একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল পার্ট, নিচে আরও আছে, আমরা সেটা দেখবো ধাপে ধাপে। র ম্যাটেরিয়ালস পার্ট, অর্থাৎ আমি যে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব সেই র ম্যাটেরিয়ালসগুলোকে এখানে এন্ট্রি করতে হবে। তো আইটেমগুলোকে নেওয়ার জন্য আমরা অ্যাড রোতে ক্লিক করব। অ্যাড রোতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রপডাউনে আমার ম্যাটেরিয়ালগুলো আসতেছে। সে ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে এন্ট্রি দিলে ইউনিটটা চলে আসবে, তার টাইপটা কি, সে কি অ্যাক্টিভ, এক্সিপিয়েন্টস, ফিলার, কালার অর এমটি শেল এটসেট্রা। এখানে অ্যাক্টিভ, এক্সিপিয়েন্টস যাবতীয় সবগুলোকে আমরা চিনতে পারতেছি, কিন্তু ফিলার করে একটা অপশন আছে। ফিলারের কাজ কি, যদি ম্যাটেরিয়ালটা অ্যাক্টিভ হয় তখন আমরা তাকে কোন প্রসেস স্টেজে ব্যবহার করব সেটা লিখব। তার কোয়ান্টিটি পার ব্যাচ, একটা স্ট্যান্ডার্ড ব্যাচের জন্য তার কোয়ান্টিটি কত লাগবে, ক্যালকুলেটেড কোয়ান্টিটি কত, স্ট্যান্ডার্ড পোটেন্সি কত। স্ট্যান্ডার্ড পোটেন্সি সাধারণত আমরা কোয়ান্টিটিকে 100% পোটেন্সি ধরে আমরা এখানে ক্যালকুলেশন করে বসাবো। এরপরে কি পোটেন্সির ইউনিটটা কি, এটা কি পার্সেন্টেজ না অন্য কিছু, এটা বিভিন্ন ধরনের আছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখন আমি যদি অ্যাক্টিভের ক্ষেত্রে কথা বলি যে আমরা 100% পোটেন্সির জন্য বললাম লেটসে 100 কেজি মাল লাগবে। তো 100 কেজি মাল যদি লাগে তাহলে আমি যদি যে ফিজিক্যালি যে ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করতেছি সেই ম্যাটেরিয়ালটার পোটেন্সি লেটসে এটা হচ্ছে 98%। তো আমরা জানি যে একটা ব্যাচের ওয়েট ইকুয়াল টু হচ্ছে সাম অফ অল র ম্যাটেরিয়ালসের ওয়েট। তো এখন আমরা সবগুলো 100% পোটেন্সি বলে স্ট্যান্ডার্ড বলে দিলাম। এখন এখানে যখন 98% হবে তখন তো এই ম্যাটেরিয়ালটা বেশিই লাগবে। তো এই ম্যাটেরিয়ালটা যদি বেশি লাগে তো আমার তো ব্যাচ ওয়েট বেড়ে যাবে। তার মানে এমন একটা এক্সিপিয়েন্স এখানে থাকতে হবে যার সাথে সে ব্যাচ ওয়েটকে অ্যাডজাস্ট করবে, সেইটাকে আমরা বলতেছি ফিলার। অর্থাৎ আমার ফিলারটা হচ্ছে অ্যাক্টিভের পোটেন্সির সাপেক্ষে যে কোয়ান্টিটির অ্যাডজাস্টমেন্ট হবে সেটা সে করবে। তো এইভাবে করে আমরা সবগুলো র ম্যাটেরিয়াল নিব, দেন আমরা প্যাকেজিং ম্যাটেরিয়াল পার্টে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো নিব, এখানে নিয়ে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে যদি আমাদের এরকম হয় যে এই প্রোডাক্টটা স্যাম্পল হবে, সাপ্লাই হবে, যেটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে কীভাবে প্রোডাক্ট আর সাপ্লাই এন্ট্রি করতে হয় দেখাবে, সেটা আমরা এখানে
পাবো যে আমার স্যাম্পল হিসেবে কোন ইয়াটা আছে অথবা সাপ্লাই হিসাবে আছে এবং তার প্যাক সাইজ কত। দেন ওইটা বানানোর জন্য যে এক্সট্রা ম্যাটেরিয়াল লাগবে সেটা হচ্ছে আমরা এখানে সেট করে দিতে পারবো। সাধারণত আমাদের এই যে স্যাম্পল বা সাপ্লাই এই ধরনের জায়গাগুলোতে আমাদের ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো পরিবর্তন হয় না, প্যাকেজিং স্টেজে পরিবর্তন হয়। সো এই কারণে এখানে যে রেসিপিটা এক্সট্রা এন্ট্রি হবে ওই স্যাম্পল বা সাপ্লাইয়ের জন্য শুধুমাত্র প্যাকেজিং ম্যাটেরিয়াল এন্ট্রি হবে। তো এটা এক বা একাধিক ম্যাটেরিয়াল থাকলে আমরা এখানে সেভ করতে পারবো এবং পরবর্তীতে আমরা ডেট ডিউরেশন ধরে বিজনেস ইউনিট ডোজেস ফর্ম ধরে আমরা এটাকে এই যে নিচের সার্চ অপশনটা দিয়ে এটা সার্চ করতে পারি। আমার যে হচ্ছে এক্সিস্টিং লিস্ট আছে সেই লিস্টের সব বাই ডিফল্ট তো সব প্রোডাক্ট চলে আসে, বাট আমি যদি চাই পার্টিকুলার কোনো বিজনেস ইউনিট নিয়ে কথা হচ্ছে বা ওই পার্টিকুলার বিজনেস ইউনিটের ক্ষেত্রে আমি দেখতে চাই কোনটা আছে কোনটা নাই, তখন আমরা ওই ইউনিটটা চুজ করব এবং আরও শর্ট করার জন্য ওই ইউনিটের ভিতরে ট্যাবলেট ক্যাপসুল দিয়ে বিভিন্ন ডোজ ফর্ম আছে, সেই ডোজ ফর্মটা আমরা চুজ করলে ওই হিসাবে আমার প্রোডাক্ট চলে আসবে। ওকে, এখানে আমরা যদি ট্যাবলেট দিই তাহলে আমাদের যতগুলো ট্যাবলেট আছে সবগুলো চলে আসবে। আচ্ছা, এইটা গেল আমাদের ফর্মুলা এন্ট্রি করার একটা পদ্ধতি, একেবারে ফ্রেশ ফর্মুলা আমরা যদি এন্ট্রি করি। বাট আমরা চাচ্ছি যে আমার একটা ম্যানুফ্যাকচারিংয়ের একটা প্রোডাক্টের ম্যাটেরিয়ালগুলোকে কপি করে আরেকটা ফর্মুলা তৈরি করব খুব সহজে। তখন আমরা কি করব, অর্থাৎ সিমিলার ধর্মের সিমিলার টাইপের কোনো প্রোডাক্ট অলরেডি আছে, সেখান থেকে হয়তো তার স্ট্রেংথটা চেঞ্জ হয়েছে 500 mg থেকে 250 mg, 250 mg থেকে 500 mg, অথবা তার ফর্মটা চেঞ্জ হয়েছে, তখন আমরা ওই রেসিপিটাকে কপি করে নতুন একটা ফর্মুলা বানাবো এবং সেটাকে জাস্ট অল্প কিছু এডিট করলেই সেটা আপনার সময়টাকে অনেকটা সেভ করবে। তো তখন কি করতে হবে আমাদেরকে, যদি আমরা কপি করতে চাই আমরা কপি বাটনে ক্লিক করব। এখানে আমরা কোন প্রোডাক্ট থেকে কি প্রোডাক্ট বানাইতে চাই, তার মানে আমার যে প্রোডাক্টটার রেসিপি বানাইতে হবে সেটা নিচে, তো সেটা হচ্ছে যেটার এখনও রেসিপি নাই, তো সেখান থেকে নিয়ে আমরা সেভ দিলে বা কপি দিলে ওই ফর্মুলাতে যা যা র প্যাকিং ম্যাটেরিয়াল যে পদ্ধতিতে ওইভাবে ছিল সবগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেন আমি হচ্ছে টুকটাক যেটুকু এডিট লাগে আমরা সেটুকু করে নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এন্ট্রি বা রেসিপি। এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট স্টেবিলিটি। প্রোডাক্ট স্টেবিলিটি আমরা জানি যারা ফার্মাসিউটিক্যালসে কাজ করি, আমরা স্টেবিলিটি চেম্বারে আমাদের একটা ডিউরেশনের পরপর আমাদের প্রোডাক্টগুলোকে আমরা রাখি এবং রিচেক করি। তো এই কাজটাই আমরা যদি করতে চাই এখানে, তখন আমাদেরকে কি করতে হবে, অ্যাড রোতে ক্লিক করতে হবে। অ্যাড রোতে ক্লিক করার পরে এখানে আমরা ডোজেস ফর্ম ওয়াইজ এটাকে ডিফাইন করব। ডোজেস ফর্ম ওয়াইজ আমরা ডিফাইন করব ডোজেস ফর্ম, দেন হচ্ছে প্রোডাক্ট, ওই ডোজেস ফর্মে কোন প্রোডাক্ট। এই প্রোডাক্টের জন্য আমরা চেক ডেট সেট করলাম যে 15 তারিখ, সরি 15 তারিখ চলে গেছে অলরেডি। আচ্ছা, আমরা একটা সিরাপকে নেই, ড্রাই সিরাপে লেটসে আমাদের এটা আছে, এটাকে আমরা বললাম যে এটা 30 তারিখে টেস্ট করব। নো প্রোডাক্ট স্টেবিলিটি পলিসি। আচ্ছা, স্টেবিলিটির একটা ডিপেন্ডেন্সি আছে যে স্টেবিলিটি পলিসি ডিফাইন করা থাকতে হবে। তো স্টেবিলিটি পলিসি এখানে ডিফাইন করা নাই বিধায় আমরা হচ্ছে এটাকে এন্ট্রি করতে পারতেছি না। আমরা দেখানোর সুবিধার জন্য ইনজেক্টেবল, হ্যাঁ এটাতে করা আছে খুব সম্ভবত, না এটাও করা নাই। ওকে, আমরা একটু আলাদা একটা অপশনে গিয়ে একটা পলিসি আমরা সেট করে আসি। তো এখানে আমরা লগ ইন করলাম, আমরা 03097 আমাদের কনফিগারেশন মেনুতে গিয়ে এটাকে এন্ট্রি করে নিতে হবে। ওকে, লগ ইন করলাম, কনফিগারেশন, এখান থেকে আমরা যদি ফ্যাক্টরি পার্টে যাই তো এখানে আমাদের স্টেবিলিটি পলিসি একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা
অ্যাড ডোজেস ফর্ম লেটস সে ইনজেক্টেবল, ইনজেকশন বা ইনজেক্টেবল, এটাকে আমরা দিলাম যে 3 মাস পর পর চেক করতে হবে। সো এবার আমরা এখানে যাই অ্যাড রোতে, এখানে আমরা লিকুইড দিলাম, লিকুইডে একটা প্রোডাক্ট দিলাম এবং সেটাকে আমরা বললাম যে এত তারিখ থেকে এত তারিখ। তো এটাকে আমরা সেভ দিব, সেভ দিলে এখানে চলে আসলো। পরবর্তীকালে এটা আমাকে নেক্সট চেক ডেটের ডেটে আমাকে অ্যালার্ট করবে এবং সেই দিন আমি এন্ট্রি দিয়ে এখানে আবার তার স্ট্যাটাসটা বলে দেবো যে সেটা ফাইন, সেটা ওকে আছে, কত তারিখে করছি, নেক্সট ডেট কবে হবে। নেক্সট ডেটটা দেখেন আমরা যখন ডেটটা চুজ করতেছি তখনই কিন্তু নেক্সট ডেটটা অটোমেটিক চলে আসতেছে, যে 1 বছর পরে বা 6 মাস পরে সেই ডেটটা এখানে চলে আসতেছে। তো এটা ছিল আমাদের স্টেবিলিটি চেক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আছে সেলস ফোরকাস্ট। আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন করার জন্য, আমাদের ম্যাটেরিয়ালের শর্টলিস্ট বের করার জন্য, তারপরে আমাদের পারচেজ রিকোজিশন দেওয়ার জন্য র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, আমাদের সেলস ফোরকাস্টটা এখানে সেলস ফোরকাস্টটা আমাদের এখানে একটা অপশন করা আছে, যেটা হচ্ছে আমাদের পিএমডি থেকে প্রডিউস হচ্ছে। পিএমডি থেকে তারা মান্থলি অথবা কোয়ার্টারলি তারা একটা টার্গেট সেট করে, ওই টার্গেটের উপরে ভিত্তি করে আমার ওয়্যারহাউসে যে ম্যাটেরিয়াল স্টোর আছে সেই স্টোরে আমার এখন কি পরিমাণে অ্যাভেলেবেল স্টক আছে তার সাপেক্ষে শর্ট কি আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমরা যদি সেলস ফোরকাস্ট অপশনটাতে যাই তাহলে মূলত আমরা এইভাবে দেখতে পাই মান্থ ওয়াইজ সেলস ফোরকাস্টগুলো এখানে চলে আসে। তো এখানে দেখি আমরা যে প্রোডাক্ট যতগুলো চাইছি এখানে সবগুলো চলে আসছে এবং 2 পেজ হলে 2 পেজ, 3 পেজ যতগুলো হবে এখানে পরপর আমরা নেক্সট ক্লিক করে দেখতে পাবো। আর যদি হচ্ছে এগুলার আমি ম্যাটেরিয়াল দেখতে চাই যে আমার কোন ম্যাটেরিয়াল টোটাল প্ল্যানটা অর্থাৎ টোটাল টার্গেটটা মিট করতে যদি হয় সেটার জন্য আমার কি ম্যাটেরিয়ালের কি অবস্থা, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মান্থের সামনে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার টোটাল প্রোডাকশন প্ল্যান বা সেলস ফোরকাস্ট যেটা আছে সেইটার সাপেক্ষে কোন আইটেম কতটুকু রিকোয়ার্ড, কতটুকু স্টক আছে, শর্ট আছে কিনা, কোয়ারেন্টাইনে আছে কিনা, পুরোটাই আমরা দেখতে পাবো। আবার প্যাকেজিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাটেরিয়ালটা শর্ট আছে, যে ম্যাটেরিয়ালটা শর্ট থাকবে সেটা রেড কালার হয়ে যাবে। এখানে আরও কিছু আছে যেগুলো শর্ট। এরপরে আমরা যদি, এবং এটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি, আমরা এখান থেকে প্রিন্ট নিতে পারবো। আর আমরা যদি পার্টিকুলার প্রোডাক্টের উপর থেকে দেখতে চাই যে আমার টোটাল সেল ফোরকাস্ট তো এটা ঠিক আছে, টোটাল ফোরকাস্ট না, আমার অ্যাবাক ড্রাই সিরাপ বানাইতে কোন আইটেম কতগুলো লাগবে এবং সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা এখান থেকে কুইক চেক করে নিতে পারবো। ওকে, এটা ছিল আমাদের হচ্ছে সেলস ফোরকাস্টের স্ট্যাটাস। এরপরে আমরা যদি যাই অপারেশনের ভিতরে আমাদের মাল্টিপল অপশন আছে। আমরা ওয়্যারহাউস যেটা আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল স্টোর, র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, সেটা দেখব এবং দেন ওই পরবর্তী ধাপগুলো দেখব। তো আমরা যদি র স্টোরের কথা চিন্তা করি তাহলে তারা এখানে কয়েকটা কাজ করবে, সেটা হচ্ছে র আইটেমের যদি কোনো ইনফরমেশন তাদেরকে নতুন এন্ট্রি করতে হয় বা এটসেট্রা এগুলা। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে র আইটেম এন্ট্রি। তো র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের কোডটা অটোমেটিক জেনারেট হয়। আমি এখানে তার নামটা দিব টেস্ট ম্যাটেরিয়াল, দেন তার সাবটাইপ দেবো, এটা কি অ্যাক্টিভ না এক্সিপিয়েন্ট সেটা আমরা দিব। দেন এইচএস কোড যদি আমার জানা থাকে এইচএস কোড সংখ্যাটা আমি বলে দেব। ওকে, তারপরে হলো আইটেম ডিসক্রিপশন, যদি আইটেমের আলাদা কোনো স্পেসিফিকেশন, কোন ডেসক্রিপশন আমরা এখানে দিতে চাই দিয়ে দিতে পারি। দেন হচ্ছে স্পেসিফিকেশন যে এটা হচ্ছে আইএনএন প্রোডাক্ট, আইএনএন অথবা বিপি অথবা ফার্মা গ্রেডের ম্যাটেরিয়াল, তো সেটা আমরা এখানে একটা চিজ করে দেব। ইউনিট, তো ইউনিটটা আমরা দিলাম। ইউনিট দেওয়ার পরে আমাদের যেটা আসছে যেটা ভ্যালিড কিনা, হ্যাঁ প্রোডাক্টটা ভ্যালিড কিনা, ভ্যালিডিটি দিব। ইম্পোর্ট টাইপ, এই ম্যাটেরিয়ালটা যদি আমার নর্মাল নেচার হয় যে এটা সবসময় আমাকে ইম্পোর্ট করতে হবে তাহলে আমরা ইম্পোর্ট দিব, আর যদি এরকম না হয় তাহলে আমরা লোকাল দিব, যদি আমরা লোকাল থেকে কিনি। এরপরে যেটা আছে রিঅর্ডার লেভেলটা হচ্ছে আমার স্টক কিপিং লেভেল, অর্থাৎ একটা লেভেল ডিক্লেয়ার করা যে লেভেলের নিচে যদি স্টকটা চলে যায় তাহলে সে আমাকে পারচেস করার জন্য একটা লিস্ট জেনারেট করে দিবে যে এই ম্যাটেরিয়ালগুলো তোমার শর্ট বা স্লো বা কম আছে পরিমাণে, সেটাকে সে আমাদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিবে। এই কারণে আমরা এখানে রিঅর্ডার লেভেলটা ব্যবহার করব। তো এখানে আমরা যদি সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে।
নিচে আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বর্তমানে এক্সিস্টিং র ম্যাটেরিয়ালের তালিকা। এটা অনেকগুলো পেজ এখানে আছে, এখানে 1 2 3 4 এভাবে করেও আমরা যেতে পারি, অথবা নেক্সট নেক্সট করে আমরা দেখতে পারি। সবগুলো ম্যাটেরিয়ালের যে তালিকা আমরা প্রথম পেজে 10টা, প্রতি পেজে আমরা 10টা করে রেকর্ডকে এখানে দেখানোর চেষ্টা করেছি। বাট আপনি প্রথম পেজে থেকে উপরে যে ফিল্টারটা আছে এই ফিল্টার বাটনে যে কোনো নামে ক্লিক করলে সে সার্চ হবে। তো আমরা ওইভাবেও চাইলে সার্চ করে এখান থেকে কুইকলি দেখতে পারি। এটা গেল আমাদের র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালের পরে আমাদের যেটা থাকছে পারচেজ রিকোজিশন, র ম্যাটেরিয়াল পারচেজ রিকোজিশন। তো র ম্যাটেরিয়াল পারচেজ রিকোজিশনের ক্ষেত্রে আমরা যদি এই অপশনটাতে যাই তাহলে সর্বপ্রথম যেটা আসবে, ওকে, আমরা র ম্যাটেরিয়াল পারচেজ দেখার জন্য আমরা র স্টোরের একজনের আইডি থেকে লগ ইন করবো। যেহেতু ইআরপিটা হচ্ছে লগ ইন আইডির সাথে ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড, সো আমরা এখানে একজন ওয়্যারহাউস বা স্টোরের একজনের আইডি নিয়ে আমরা কাজ করব। 295 3 পাসওয়ার্ড দিব। ওকে, তাহলে আমরা অপারেশনে আসলাম। পারচেজ রিকোজিশন, আমরা যদি র ম্যাটেরিয়ালের পারচেজ রিকোজিশন দিতে চাই আমাকে আসতে হবে ফ্যাক্টরি অপারেশন র ম্যাটেরিয়াল পারচেজ রিকোজিশন। এখানেও আমাদের যে লিস্ট টেবিলটা সর্বপ্রথম দেখানো হচ্ছে, এই লিস্ট টেবিলটাতে আমার কি থাকতেছে, এ যাবত আমি যতগুলো রিকোজিশন রেজ করছি সেগুলো, এগুলোতে কি কি ম্যাটেরিয়াল ছিল আমি এখানে প্রিন্ট বাটনে গেলে আমি সেই আইটেমগুলোর তালিকা কি কি ছিল সেটা দেখতে পাবো। ডান পাশে ভিউ বাটন আছে, আমরা ভিউ থেকে জাস্ট রিকোজিশনটা রিড করতে পারবো কোন আইটেম কতগুলো দেওয়া হয়েছে। তো এটা করলাম। করার পরে আমরা এখানে ভিউ বাটনে গেলে তো এটা দেখতে পাচ্ছি। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমি যদি নতুন কোনো পারচেজ রিকোজিশন দিতে চাই আমি কিভাবে দিব। তো তখন আমরা যেটা করব, আমরা অ্যাড রোতে ক্লিক করব। তো অ্যাড রোতে ক্লিক করলে আমার অর্গানাইজেশনের নাম এটসেট্রা এটসেট্রা এগুলো সব তথ্য এখানে অটোমেটিক লোড হবে। শুধুমাত্র আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আমি কার কাছে ফরওয়ার্ড করব তাকে সিলেক্ট করা অ্যাপ্রুভালের জন্য। হ্যাঁ, ওকে, আমরা ফ্যাক্টরির একজনকে চুজ করলাম, সিনিয়র যাকে, তাকে চুজ করলাম। চুজ করে আচ্ছা এখন আমি কি কি ম্যাটেরিয়াল রিকোজিশনে নিব এটার জন্য আমাদের এখানে একটা অপশন করা আছে যে আমি যদি 2025 সালের এপ্রিল মাসের জন্য বা মে মাসের জন্য জুন মাসের জন্য আমি রিকোজিশন দিব, তখন ওই মান্থটা চুজ করলে আমার শো বাটন দিলে নিচে আইটেমগুলো অটোমেটিক আমার কি কি আইটেম দরকার সেটা চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে এটা তো চলে আসবে, কোনো ডাউট নেই, বাট আমি এখানে প্ল্যান মান্থ কোনটাকে বলবো। আমার প্ল্যান মান্থ হচ্ছে আমি রানিং মান্থ, অর্থাৎ এই মান্থের সেলস ফোরকাস্টটা গত মাসেই দেওয়া হয়েছে শেষের দিকে। তো সেইটা দেওয়ার পরে সাথে সাথে প্রোডাক্ট চলে আসবে, বিক্রি করবে, এই ধরনের কার্যক্রম করাটা খুব মুশকিল। তো আমরা এখানে শো দিলে আসে নাই, আমরা আরেকবার অপারেশন পারচেজ রিকোজিশন অ্যাড আমরা এখানে শো দিব। ওকে, আমার এখানে একটা ম্যাটেরিয়ালও শর্ট নাই, এই কারণে এটা ফাঁকা আসছে। আমাদের যদি কোনো ম্যাটেরিয়াল শর্ট থাকতো এবং সেটা অটোমেটিক্যালি এই আইটেমগুলো এখানে চলে আসতো, ওই আইটেমগুলো থেকেই আমরা হচ্ছে দেখতে পারি যে আমাদের অটোমেটিক চলে আসবে। আমি যে আমার যে সেলস ফোরকাস্ট দেওয়া হয়েছে সেই সেলস ফোরকাস্ট অনুযায়ী আমার যে যে ম্যাটেরিয়াল শর্ট আছে তার একটা তালিকা এখানে চলে আসবে। এখন ওর সাথে আমি আরও কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই, তখন আমাকে অ্যাড রো বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাড রো বাটনে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে আইটেমগুলোর নাম সিলেক্ট করে দিব এবং আমাকে এখানে ইউনিট দেখাবে, স্টক দেখাবে, রিকোজিশন কোয়ালিটি, কোয়ান্টিটি, হ্যাঁ, এবং সেটা ভ্যাটাবল কিনা, রিকমেন্ডেশন, সাপ্লায়ার, পারচেজ ডেট এটা
রিকোয়ার্ড ডেট, হ্যাঁ, রিমার্কস। আচ্ছা, রিকোয়ার্ড ডেট এবং রিমার্কস আমার কবে লাগবে ম্যাটেরিয়ালটা, সেটা আমার রিকমেন্ডেড সাপ্লায়ার থাকলে আমি দিয়ে দেবো। ভ্যাটাবল কোয়ান্টিটি যদি আলাদা হয়, রিকোয়েশন কোয়ান্টিটি হলো 100, আমি ভ্যাটাবলে দেখাইতে যাচ্ছি 50টা, তো সেটা আমি হচ্ছে এখানে বলে দেব। ওকে, তো এই ম্যাটেরিয়াল রিকোয়েশনটা আমরা কি করব, আমরা এখান থেকে সেভ করব। সেভ করলে এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে সাপ্লাই আমি যে আমার বসের কাছে দিচ্ছি বা আমার ডিপার্টমেন্টের হেডের কাছে দিচ্ছি, এটা তার কাছে চলে যাবে। তো তার কাছে চলে গেলে সে প্রকিউরমেন্টের জন্য যাবে এবং ওখান থেকে প্রকিউরমেন্ট করে আবার আমাদেরকে ফ্যাক্টরিতে প্রোডাক্টটা ডেলিভারি, ম্যাটেরিয়ালটা ডেলিভারি দেওয়ার জন্য সেন্ড করবে। তো এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল রিকোজিশন দেওয়ার একটা অপশন, যেখান থেকে আমরা র ম্যাটেরিয়ালটা পারচেজের জন্য পাঠাবো রিকোজিশন হিসাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে র রিসিভ। র রিসিভটা কি? মূলত র রিসিভ হচ্ছে আমি যে রিকোজিশন দিলাম সেই রিকোজিশনের উপর ভিত্তি করে সাপ্লাই চেইন থেকে আমাকে কোনো এক সাপ্লায়ারকে ওয়ার্ক অর্ডার দিবে। ওই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ম্যাটেরিয়ালটা ফ্যাক্টরিতে ডেলিভারি দেবে। তো ম্যাটেরিয়ালটা ফ্যাক্টরিতে ডেলিভারি দিতে হলে তাকে তো ফিজিক্যালি মালটা নিয়ে আসতে হবে এবং সাথে একটা ওয়ার্ক অর্ডারের কপি অবশ্যই সে নিয়ে আসবে তার চালানের সাথে। তো সেটা দেখে যখন আমি মালটা রিসিভ করব, চালানের কপি দেখে আমরা জাস্ট র রিসিভ অপশনে আসবো। আসলে আমরা এই স্ক্রিনটা দেখতে পাবো। এই স্ক্রিনে আমরা কি করব, প্রথমেই পিও নাম্বার, এই যে ওয়ার্ক অর্ডারগুলো সাপ্লাই চেইন থেকে জেনারেট করা হয়েছে কিন্তু ম্যাটেরিয়াল ফুল রিসিভ হয় নাই, সেই তালিকাগুলো এখানে থাকবে। আমার যে ওয়ার্ক অর্ডারটা সেটা আমি এখানে সার্চ করতে পারবো অথবা হাতে এখানে দেখে আমি চুজ করতে পারবো। এটাকে আমি যদি চুজ করি তাহলে আমার যে যে আইটেম যতটুকু টোটাল লিস্টটা এখানে চলে আসছে। বাট এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে জাস্ট করতে হবে যে আমার গেটে যদি কোন ট্রান্সপোর্ট, কোন গাড়ি নিয়ে আসলো, গেটে যদি এন্ট্রি থাকে তাহলে তার গেট এন্ট্রি নাম্বার, গেট এন্ট্রি ডেট, যে গাড়ি নিয়ে আসলো তার ট্র্যাকের নাম্বার, হ্যাঁ, ভ্যাট চালানের নাম্বার, নর্মাল চালানের নাম্বার, চালানের ডেট এবং ভ্যাট চালান নাম্বার, এই তথ্যগুলো আমাকে কিন্তু অবশ্যই দিতে হবে। এবং এটা আমার নন রেজিস্টার, সার্ভিস, ভ্যাটাবল, আমাদের সব নর্মালি সবই ভ্যাটাবল থাকে। ভ্যাটাবল ক্যাটাগরি, কোনো রিমার্কস থাকলে আমরা এখানে রিমার্কসটা দিয়ে দিব। তো এখানে আপনাকে আইটেমগুলো সিলেক্ট করার সময় যে জিনিসটা খেয়াল করতে হবে, আইটেমের কোয়ান্টিটি দেওয়ার সময়, সেটা হচ্ছে আমরা যে রিসিভড কোয়ান্টিটি যে কলামটা আছে, এই কলামে আমি যে পরিমাণ মালামাল পাবো সেটা লিখব। বাকি যেটা অর্ডার কোয়ান্টিটি, এটা তো অর্ডার যারা দিচ্ছেন তারা লিখছেন। রিকোয়েশন রিসিভ কোয়ান্টিটি আমি এখানে দেবো। আর প্রিভিয়াস রিসিভ কোয়ান্টিটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি পার্শিয়াল রিসিভ করি, তাহলে পার্শিয়াল রিসিভ করলে এই ওয়ার্ক অর্ডারের এগেনস্টে এই আইটেম এর আগে কতটুকু রিসিভ করছি সেটা আমাকে এখানে দেখাবে। এটা পার্শিয়াল, যদি অ্যালাউ থাকে তাহলে আমরা করতে পারবো, আর যদি অ্যালাউ না থাকে আমরা করতে পারবো না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এমআরএন ডেটটা তো অটোমেটিক চলে আসছে। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারার, এটার ম্যানুফ্যাকচারার কে, এটার ম্যানুফ্যাকচারিং ডেট কত, ম্যানুফ্যাকচারিং ব্যাচ নাম্বার কত, এক্সপায়ারি ডেট কত, হ্যাঁ, তারপরে আপনার এটার স্টোরেজ কন্ডিশন কি, কোন কন্ডিশনের ম্যাটেরিয়ালটা থাকবে, এমবিয়েন্ট অথবা 15 to 25% অথবা বেলো নট অ্যাবাভ 30 ডিগ্রি আমরা এখানে সেট করে দেবো। নাম্বার অফ কন্টেইনার, আমার যে ম্যাটেরিয়ালটা আসছে সেটা কয়টা কন্টেইনারে আসছে, এবং নাম্বার অফ ড্যামেজ কন্টেইনার, যদি কোনো কন্টেইনার ড্যামেজ থাকে সেটা আমি লিখব। কন্টেইনারের ক্যাপাসিটি, আমি বললাম যে আমার 200 কেজি মাল আসছে, 200 কেজি ম্যাটেরিয়াল আসছে। 200 কেজি ম্যাটেরিয়াল কীভাবে আসছে, 8টা ড্রামে আসছে। তো 8টা ড্রামে আমার যদি 200 কেজি ম্যাটেরিয়াল হয় তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কতটুকু আছে, 25 কেজি আছে। সো এখানে আমি 25কে এন্ট্রি দেব। কন্টেইনার টাইপ ওপেন টেক্সট আমরা হাতে লিখে দিব। কন্টেইনার টাইপটা হচ্ছে যে এটা কি ধরনের কন্টেইনারে আসছে, এটা কি আসলে কন্টেইনার নাকি এটা 25 কেজির একটা বস্তা। সো এটা আমরা এখানে লিখে দিব, অথবা 5 লিটারের ক্যান, যেভাবেই আসবে আমরা সেভাবে লিখব। তারপরে হচ্ছে কন্টেইনার কন্ডিশনের মানে কেমন, এটা যদি গুড হয় তাহলে আমরা গুড লিখে দিব যে এটা ভালো অবস্থায় আছে। এরপরে হচ্ছে রেজাল্ট উইদিন ডেট, আমরা এই ম্যাটেরিয়ালটা রিসিভ করার সাথে সাথে এটা কিউসি করার জন্য অটোমেটিক একটা রিকোয়েস্ট জেনারেট হয়ে কিউসি দপ্তরের কাছে কিউআরএন মোডে থাকবে। তো কিউআরএন মোডটার তো সারা জীবন রেখে দিলে চলবে না, এটাকে তো তাকে টেস্ট করতে হবে। তো যদি আমার প্রোডাকশন ডিমান্ড থাকে যে আমাকে কালকে থেকে প্রোডাকশন করতে হবে, তাহলে পরশু থেকে, বা আপনি কবে চাচ্ছেন রেজাল্টটা, মনে করেন আজকে রিসিভ করছেন, আপনি এটা 3 দিনের মধ্যে রেজাল্টটা চাচ্ছেন, আপনার পরের দিন আপনার প্রোডাকশনে যাবে। তো এখানে আপনি এটা তারিখটা উল্লেখ করে দিতে পারেন।
তো এটা যদি আমরা সেভ দেই, এটা সেভ হয়ে যাবে এবং এখান থেকে আমি এমআরএনটা প্রিন্ট করতে পারবো যে আমি কোন ম্যাটেরিয়ালটা রিসিভ করলাম, হ্যাঁ সেটা এখানে প্রিন্ট করতে পারবো। আবার এখান থেকে কি হবে, আমাদের কোয়ারেন্টাইন স্লিপটাও আমরা প্রিন্ট করতে পারবো। তো এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো, অথবা আমার যে নিচে সেভ হইলো এই সেভের জায়গা থেকে আমি ডান পাশে দুইটা প্রিন্ট বাটন দেখতে পাচ্ছি। এই লিস্টটাতে আমরা অলরেডি যাবত যেগুলো রিসিভ করছি সেই রিসিভিং নোট নাম্বার ধরে এখানে আমার লিস্টটা থাকবে। তো আমি যদি প্রথম প্রিন্ট বাটনে যাই, সেটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন স্লিপ। কোয়ারেন্টাইন স্লিপ আমরা জানি যে আমরা হলুদ ট্যাগ ইউজ করি। সো হলুদ ট্যাগ যদি আপনার প্রিডিফাইন্ড প্রিন্টেড প্যাড থাকে, আপনি হলুদ কাগজ দিলে সেই কাগজে প্রিন্ট হবে। অথবা আমরা কি করতেছি, এখান থেকে এমআরএনটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তার ম্যাটেরিয়ালটা আসলে সে রিসিভ করতে পারে। এরপরে যে অপশনটা আসছে আমাদের, সেটা হচ্ছে অপারেশন। অপারেশন থেকে র ইস্যু। র ম্যাটেরিয়াল ইস্যু আমরা কখন করব, যখন আমার প্রোডাকশন থেকে আমার কাছে ডিমান্ড করবে ফর প্রোডাকশন অর মেশিন ক্লিনিং অর এটসেট্রা ট্রায়াল, হ্যাঁ যে কারণে সে চাক না কেন সেটা রিকোয়েজিশনটা প্রোডাকশন থেকে ওয়্যার হাউসের কাছে আসবে। আমরা দেখব কিভাবে প্রোডাকশন থেকে ওয়্যার হাউসে আসে। বাট ওই ওয়্যার হাউস থেকে প্রোডাকশন থেকে যে ওয়্যার হাউসের কাছে আসলো সেটা তাকে ইস্যু করতে হবে। আমরা যেটাকে ফার্মার ভাষায় বলি ডিসপেন্স করতে হবে। তো ইস্যুটা আমরা যদি এন্ট্রি করতে চাই, এই ইস্যু আইকনে র ইস্যু আইকনে ক্লিক করব। এখানে যে রেফারেন্স নাম্বারটা আছে এটা হচ্ছে আমার প্রোডাকশন থেকে যে রিকোয়েজিশন দেওয়া হয়েছে তার রেফারেন্স নাম্বার। তো এই রেফারেন্স নাম্বারটা আমরা যদি চুজ করি, ওই রেফারেন্স নাম্বারে যা যা তথ্য আছে সব আমার কাছে চলে আসছে। তো এখন আমার কাজ কি, জাস্ট এটাকে ইস্যু করে দেওয়া। আমি সেভ করে দিলে এটা অটোমেটিক ইস্যু হয়ে যাবে। আর নিচে যে টেবিলটা আছে এই টেবিলটাতে আমরা কি পাচ্ছি, এ যাবত আমরা যতগুলো ব্যাচ বা যতগুলো প্রোডাক্টের এগেনস্টে আমরা ম্যাটেরিয়াল ইস্যু করছি তার তালিকা। তো এখান থেকে আমরা কি পাবো, আমি এখানে সার্চ অপশন পাচ্ছি। আমরা সার্চ করতে পারবো ব্যাচ নাম্বার ধরে, ধরে প্রোডাক্ট ধরে সার্চ করতে পারবো। আর এখানে আমরা দুইটা স্লিপ পাচ্ছি, একটা হলো ওয়েইং ট্যাগ আর একটা হলো ইস্যু স্লিপ। আমরা যদি ইস্যু স্লিপটা একত্রে সব ম্যাটেরিয়ালগুলো আসবে কোন ম্যাটেরিয়াল কতটুকু কোন রেফারেন্স থেকে নেওয়া হয়েছে। আর ওয়েইং স্লিপ বা ডিসপেন্সিং ট্যাগ যেটা আসবে সেখানে কিন্তু আমাদেরকে বলতে হবে যে কোন আইটেম কতটুকু কোন রেফারেন্স থেকে পোটেন্সি কত, কীভাবে আমরা ডিসপেন্সের সময় বিশেষ করে এই স্লিপগুলো দেওয়া হয়, যে স্লিপগুলো দিয়ে ম্যাটেরিয়ালটা ওয়েট করা হয় এবং এই স্লিপটা প্যাকেটের গায়ে ট্যাগ করে দেওয়া হয়, সো দ্যাট যাতে কোনো রকম মিস্টেক না হয়। তো এটাকে আমরা বলি ওয়েইং ট্যাগ। এই ট্যাগটা এখান থেকে অটোমেটিক যতগুলো ম্যাটেরিয়াল আছে সবগুলো ম্যাটেরিয়ালের জন্য, এবং একই ম্যাটেরিয়ালের যদি একাধিক রেফারেন্স থাকে তাহলে রেফারেন্স হচ্ছে আলাদা হয়ে যাবে। তো এটা ছিল আমাদের র স্টোরের। র স্টোরকে আমরা যদি একটু আরেকবার রিভাইজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমার র আইটেম রিসিভ, আর এম পারচেজ রিকোয়েজিশন, আর এম ইস্যু রিসিভ, দেন হচ্ছে র ম্যাটেরিয়াল ইস্যু। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট। র ম্যাটেরিয়ালের স্টক যদি আমার কোনো কারণে অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, বিশেষ করে আমরা যদি ফিজিক্যাল ইনভেন্টরি করি, ফিজিক্যাল ইনভেন্টরি করার পরে অনেক সময় আমাদের এটার প্রয়োজন হতে পারে। তো সেই কারণে আমরা যদি স্টক অ্যাডজাস্ট করতে চাই আমরা আসবো র ম্যাটেরিয়ালের স্টকের জন্য স্টক অ্যাডজাস্টমেন্ট আরএম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের দুইটা অপশন আসতেছে। বাম পাশের টেবিলটাতে আমাদের থাকতেছে ম্যাটেরিয়াল টাইপ, সাব টাইপ, এটা অ্যাক্টিভ, এক্সিপিয়েন্টস, ফিলার এটসেট্রা। তো এখানে ক্লিক করলেই আপনার প্রোডাক্টের লিস্ট চলে আসবে। এখান থেকে আমি প্রোডাক্ট দিয়ে আইটেমের লিস্ট আসবে। সো এখান থেকে আমি যদি আইটেমকে চুজ করে শো দেই তাহলে ওই আইটেমের যত রেফারেন্সে যাবত আসছে কিউসি রেফারেন্স, ওই রেফারেন্স ধরে সে স্টক কোয়ান্টিটিকে এখানে নিয়ে আসবে। সো স্টক কোয়ান্টিটি আমরা যে পরিমাণ স্টক করব, মানে স্টক আপডেট করতে চাই, যদি পজিটিভ হয়, অর্থাৎ আমার এখন 10 কেজি আছে, এটা 11 কেজি হবে, তাইলে আমি পজিটিভ প্লাস সাইনের অ্যাডজাস্টেড কোয়ান্টিটি দিব, যে এটা ঠিক আছে, এটা 10 কেজি দিলাম। হ্যাঁ, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে যদি আমাকে কমাইতে হয় তাহলে আমরা কি করব, -10 দেব, -10, এটা দিয়ে আমরা সেভ দিব। সেভ দিলে আমার স্টকের কোয়ান্টিটিটা পরিবর্তন হবে। তো এটা গেল আমাদের হচ্ছে অপারেশন। অপারেশন থেকে স্টক অ্যাডজাস্টমেন্ট। দেন হচ্ছে র মেটেরিয়াল, সেন্ড টু র মেটেরিয়াল।
সেন্ড টু রিটেস্ট র ম্যাটেরিয়াল। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো একটা তালিকা যেখানে আমাদের আমরা একটা নাম্বার অফ ডেজ দিয়ে আমরা সার্চ করতে পারবো যে কোন ম্যাটেরিয়ালগুলো এই ডেটের ভিতরে আমাকে রিটেস্টের ডেট চলে আসবে এবং এগুলোকে রিটেস্টে পাঠাইতে হবে। লেটসে আমি যদি বলি যে আমি 365 দিনের ভিতরে কোন ম্যাটেরিয়ালগুলো আমার হচ্ছে রিটেস্টের ডেট চলে আসছে সেগুলো, বা আমি এখানে 30 ডেজ, এখানে 15 ডেজ এটসেট্রা যা দেই তাই দিয়ে সার্চ করলে এটা আসবে। তো আমার যখন তালিকা চলে আসবে আমি এখান থেকে 1টা 2টা 3টা 4টাকে চাইলে আমি হচ্ছে ফ্যাক্টরি কিউসির কাছে রিটেস্টের জন্য সেন্ড করতে পারি। যে সেন্ড টু রিটেস্ট বাটন দিলে তারা এখান থেকে থাকবে না, এখান থেকে তারা কিউসিতে চলে যাবে ওয়েটিং ফর টেস্ট। তো এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা হচ্ছে আমাদের ওয়্যারহাউসগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা রেজিস্টার চেক করে এটা ভুলে যাই যে এটা কি এখনই পাঠাইতে হবে নাকি এটা কতদিন আছে, বা নেক্সট 30 ডেজের মধ্যে কোনগুলা রিটেস্ট করতে হবে, কারণ এগুলো এক্সপায়ার হয়ে যাবে। তো এইটা আমরা এই পর্যন্ত আমরা দেখলাম র ম্যাটেরিয়াল স্টোর। সেম অপশনগুলো আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালের জন্য এখানে আছে। প্যাকেজিং আইটেম একইভাবে আমাদের প্যাকেজিং আইটেমের বিজনেস ইউনিট দিব, হ্যাঁ, তার নাম, প্যাকেজিং আইটেমগুলোর নাম আমরা বিজনেস ইউনিট দেবো। বিজনেস ইউনিটের থেকে প্রোডাক্ট নেব। প্রোডাক্ট আমরা জানি যে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো বিশেষ করে আমাদের প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে বিভিন্ন ধরনের, এবং অনেক প্রিন্টেড প্যাকেজিং ম্যাটেরিয়াল আসে। সো আমরা প্রোডাক্ট ওয়াইজ দেবো, তার নাম দিব, ডিসক্রিপশন দিব। এখানেও কোডটা আমাদের অটোমেটিক জেনারেট হবে। সম্পূর্ণ তথ্য দিয়ে আমরা সেভ দেবো। সেভ দিলে ম্যাটেরিয়ালটা এখানে লিস্টেড হইল। দেন এখানে আমাদের হচ্ছে পারচেজ রিকোজিশন, প্যাকেজিং রিসিপ্ট, প্যাকেজিং ইস্যু, সবগুলো একই ফরম্যাটে। আমি এখানে ড্রপডাউনে ভ্যালু পাবে চুজ করব। আমরা ঠিক র ম্যাটেরিয়ালের ভিডিওতে যা শুনলাম সেম হচ্ছে আমার স্টক অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত। আমার পারচেজ রিকোজিশন পিএম মানে হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল, প্যাক রিসিপ্ট, প্যাক ইস্যু, স্টক অ্যাডজাস্টমেন্ট। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিটার্ন। আমরা প্রোডাকশনকে ইস্যু করলাম কিন্তু আমার কোনো কারণে ওই ম্যাটেরিয়ালটা ইউজ হয় নাই, এটা আবার আমাদের হচ্ছে রিটার্ন আসার সুযোগ আছে। বিশেষ করে প্যাকেজিং ম্যাটেরিয়াল, কিছু কিছু প্যাকেজিং ম্যাটেরিয়াল আছে যেটা আমরা জানি যে রোল আকারে আসে, এবং ওইটা ব্যবহার করতে হয় রোল সহ মেশিনে। চাইলেও আমি এখান থেকে লেটসে ফয়েলটা আমাদের রোল আকারে আসে এবং এটা মেজারমেন্ট ইউনিট হচ্ছে কেজি। তো একটা প্রোডাক্টের জন্য আপনার 5 কেজি লাগবে, আপনাকে 5 কেজি কিন্তু আপনি ওখান থেকে কেটে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা মেশিনে আসবে, রোল থেকে আসবে, ওখান থেকে অটোমেটিক কনজিউম হবে। তো যখন ইস্যু করা হয় তখন পুরো রোলে যদি 100 কেজি থাকে ওই 100 কেজি ইস্যু করে দেওয়া হয়। সো 5 কেজি ইউজ হবে, বাকি 95 কেজি রিটার্ন আসবে। তো প্রোডাকশন ফ্লোরের এই স্টকগুলো রিটার্ন করার জন্য যে অপশনটা আমাদের এখানে সেটা হচ্ছে অপারেশন রিটার্ন ব্র্যাকেটে প্রোডাকশন। তো এখানে আমাদের এফজি টাইপ, পারপাস তো প্রোডাকশন ঠিক আছে, ডিপার্টমেন্ট কোথায় প্রোডাকশন থেকে আমি নিচ্ছি, ম্যাটেরিয়াল টাইপ আমি এখানে র অথবা প্যাকিং, আমরা প্যাকিং দিলাম। তো প্রোডাক্ট প্যাকিংয়ের কোন প্রোডাক্ট আমরা যদি বলি এজেথিন 35 ml, হ্যাঁ। দেন হচ্ছে ব্যাস, কোন ব্যাস, আমি কোন ব্যাসে কত, যেহেতু ব্যাস চুজ করার সাথে সাথে ওই আইটেমে কি ইস্যু করা হয়েছিল এখানে সরাসরি চলে আসছে। সেখান থেকে আমরা জাস্ট এই একটা কলাম ফিল আপ করবো, সেটা হচ্ছে রিটার্ন কোয়ান্টিটি। যে আইটেমে মনে করেন উপরে নিচে সব ঠিক আছে, শুধু এই মাঝখানে একটা আইটেম আপনার রিটার্ন আসছে, আপনি জাস্ট ওই আইটেমটাকে কোয়ান্টিটি হিসেবে রিটার্ন করে সেভ করে দিলে এই আইটেমটা আমার ফ্লোর থেকে বা যেখানে ছিল সেখান থেকে স্টক থেকে আমার মূল স্টকে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের রিটার্ন অপশন, রিটার্ন ফ্রম প্রোডাকশন, প্রোডাকশন থেকে রিটার্ন। এরপরে একইভাবে আছে সেন্ড টু রিটেস্ট প্যাকেজিং ম্যাটেরিয়াল, যেটা আমরা র ম্যাটেরিয়ালে দেখলাম যে র সেন্ড টু, একইভাবে এখানে প্যাকেজিংয়ের সেন্ড টু রিটেস্ট, অর্থাৎ সেন্ড টু রিটেস্ট মানে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে কিউসিতে ফরওয়ার্ড করা। ওকে ফাইন। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড, হ্যাঁ, সরি, ম্যাটেরিয়াল রিকোজিশন অবসলিউট। ম্যাটেরিয়াল রিকোজিশন অবসলিউট, ম্যাটেরিয়াল রিকোজিশন অবসলিউট মিনস হচ্ছে আমরা যদি কোনো রিকোজিশন দিছি কিন্তু আমরা এখন প্রোডাক্টটা করতে চাচ্ছি না, সো এটাকে ক্যান্সেল যদি করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে এসে আমার ইয়াতে গিয়ে আমি এটাকে অবসলিউট করে দিতে পারবো।
ক্যান্সেল করে দিতে পারবো। জাস্ট আমার রেফারেন্স নাম্বারটা চুজ করতে হবে। এটা যদি অবসলিউট করি তাহলে স্টোর থেকে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছিল, ইস্যু করা হয়েছিল, এগুলো আবার রিটার্ন করে মানে মূল স্টোরে চলে আসবে। তো এটা হচ্ছে রিকোজিশন, প্যাকেজিং এবং র দুই অপশনটাতেই আমাদের এখানে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড যে অপশনটা আছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল রিকোয়ার্ডে আমরা লেটসে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন এবং তৈরি করতে যাওয়ার আগে আপনি নিশ্চিত হতে চাচ্ছেন যে ম্যাটেরিয়ালটা ওয়্যারহাউসে অ্যাভেলেবেল আছে কি না। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা নর্মালি কী করতাম, আমরা ওয়্যারহাউসকে একটা ফোন করতাম অথবা ফিজিক্যালি যাইতাম যে প্রোডাক্টের সব ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা। বাট আমরা এখান থেকেই চেক করে নিতে পারবো। তো অপারেশন থেকে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড যে অপশনটা আছে আমরা সেই অপশনটাতে চলে আসব এবং এখানে এসে আমি প্রোডাক্টটাকে চুজ করব। প্রোডাক্টটাকে চুজ করে ওকে আমরা একটু প্রোডাকশনের একটা আইডি থেকে লগ ইন করলে ডাটাগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। আমরা প্রোডাকশনের একটা আইডি নিচ্ছি 05038, এই আইডিটা আমাদের একজন প্রোডাকশনের। তো প্রোডাকশন থেকে আমরা এটাকে লগ ইন করবো। ওকে, ফ্যাক্টরি থেকে আমরা অপারেশন থেকে আমি বলছি কি যে আমাদের ম্যাটেরিয়াল রিকোয়ার্ডে ক্লিক করলে আমি এখান থেকে চুজ করলাম যে এটা হচ্ছে আমার সিফেনাক টিআর। তো সিফেনাক টিআর নাম্বার অফ ব্যাস এবং এখানে ব্যাস সাইজ। তো এটা আমি যদি এক ব্যাস করতে চাই তাহলে আমার ম্যাটেরিয়ালের এই অবস্থা, সবগুলোই শর্ট। আবার ওকে, এখানে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো লাগবে যেগুলো শর্ট আছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট অর এক্সেস, শর্ট যদি থাকে তাহলে সেটা রেড মার্ক হয়ে যাবে সবগুলো, প্যাকেজিং বলেন, র বলেন, সবগুলো এটা একটা ডিজাইন হতে পারে। তো এখান থেকে আমরা শর্টগুলো দেখে দেখলাম যে শর্ট আছে, তো আমরা এটা করবো না। এবং এটা চাইলে আমরা প্রিন্ট করতে পারি। আমরা এখান থেকে প্রিন্ট কমান্ড দিলে এটা অটোমেটিক ডাউনলোড হবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো এটাকে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড, আমার কোন ম্যাটেরিয়াল কতটুকু লাগবে। ওকে, ফাইন। এরপরে আমরা যে অপশনটা দেখব অপারেশন থেকে আমি র ম্যাটেরিয়াল নিলাম, প্রোডাকশন, এই কাজগুলো করলাম, প্রোডাকশনের জন্য ইস্যু করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি দেখলাম যে আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি এখন কি করব, আমি প্রোডাক্ট বানানোর জন্য রেডি। তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাচ ইস্যু। আমরা জানি যে আমরা সব ধরনের ওষুধ একটা ব্যাচ বাই ব্যাচ আমরা প্রোডাকশন করি। এখন যেহেতু দেখলাম আমার ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল নাই, তাহলে আমি ও প্রোডাক্ট করবো না, আমরা অন্য কোনো প্রোডাক্ট করতে চাবো। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে বিজনেস ইউনিট হিউম্যান এটা নিলাম, নিয়ে এখান থেকে আমরা একটা ব্যাচ নাম্বার এন্ট্রি দিলাম। হ্যাঁ, ব্যাচ নাম্বারটা অটোমেটিক আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ওই অনুযায়ী এটা আসতেছে। সো আমরা যদি কোনো রকম ফর্মুলা সেট করতে চাই এটা আমাদেরকে ইনফর্ম করলে আমরা সেট করে দিব। ওই ফর্মুলা অনুযায়ী সে এখানে আপাতত একটা ডাইনামিক্যালি ব্যাচ তৈরি করতেছে। ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট অটোমেটিক বসে যাচ্ছে। এখন দেখব কিভাবে হচ্ছে প্রোডাকশন পার্ট কাজ করে। তো প্রোডাকশনের সর্বপ্রথম যে কাজ ইআরপিতে সেটা হচ্ছে একটা ব্যাচ প্রোডাকশন করতে গেলে সর্বপ্রথম তার ব্যাচ নাম্বারটা ডিক্লেয়ার করতে হয়। তো একটা ব্যাচ নাম্বার ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে এফজি ব্যাচ ইস্যু যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের কনসার্ন সব কিছু চলে আসতেছে। আমি এখান থেকে আমার প্রোডাক্টটা চুজ করব। প্রোডাক্ট চুজ করলে ব্যাচ নাম্বারটা অটোমেটিক আসতেছে। দেন এটার ব্যাচ সাইজ সব কিছু আসতেছে, যেটা স্ট্যান্ডার্ড আমার ফর্মুলাতে এন্ট্রি দেওয়া আছে সেই ব্যাচ সাইজটা এখানে আসতেছে। কিন্তু আমি যদি চাই যে আমার এখানে 1 লাখ আছে, আমি এটাকে 5 লাখ বানাবো, সো আমি এখানে কি করব, এটাকে 5 লাখ করে দেব। ওই অনুযায়ী ব্যাচ ওয়েটটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এন্ট্রি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, আমরা যে মাসে ব্যাচটা এন্ট্রি করতেছি সেই মাস এবং ওর সাথে আমার প্রোডাক্টের যে শেলফ লাইফ, আমরা যখন প্রোডাক্ট এন্ট্রি করছি সেখানে আমাদের অপশন আছে প্রোডাক্টের শেলফ লাইফ দেওয়ার অপশন আছে। সেখানে যদি আমরা শেলফ লাইফটা ডিফাইন করে রাখি তাহলে এক্সপায়ারি ডেটটা অটোমেটিক তৈরি হবে। আমি যদি কোনো রিমার্কস লিখতে চাই লিখবো, লিখে আমি ব্যাচটাকে সেভ দেব। আমরা এনজি টান এর 125 নাম্বার ব্যাচ এখানে এন্ট্রি করলাম। এখানে আমরা যদি সেভ করি তাহলে ব্যাচটা নিচে চলে আসে
এবং সর্বশেষ ব্যাচটা সবসময় উপরে থাকে। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমি এডিট করে এটাকে এডিট করতে পারবো, পরিবর্তন করা যদি প্রয়োজন হয়। তো প্রথমে আমরা কি করলাম, ব্যাচটা এন্ট্রি করলাম। ব্যাচ এন্ট্রি করার পরে আমার যে কাজ থাকে সেটা হচ্ছে ওই ব্যাচের জন্য র মেটেরিয়াল রিকোজিশন দেওয়া। তো র মেটেরিয়াল রিকোজিশন প্রোডাকশন আমরা এই অপশনটিতে আসব। এই রিকোজিশনটা আমরা দিব ম্যাটেরিয়াল স্টোরের কাছে আমার ব্যাচের এগেনস্টে। তো আমি এটাতে আসার পরে যে স্ক্রিনটা পাচ্ছি, এখানে দেখেন, এখানে আমরা এ যাবৎ যতগুলো ব্যাচের এগেনস্টে ম্যাটেরিয়াল রিকোজিশন দিছি আমার এখানে আছে। এটাতে আমি যদি প্রিন্ট করতে চাই এখান থেকে প্রিন্ট করতে পারবো। আবার আমরা যদি নতুন এন্ট্রি করতে চাই তখন আমাদের এই অপশনটাতে আসবো। তো এখানে আমরা প্রোডাকশন আমার বাই ডিফল্ট যদি প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে রেগুলার প্রোডাকশন হয় সেটা, যদি এটা পিডির কোনো ট্রায়াল বেস হয় তাহলে আমরা পিডি চুজ করব, যদি অন্য কোনো কিছু হয় সেটা আমরা এখানে চুজ করব। এবং প্রোডাকশনের সাথে আমরা পারপাসটাও আমাদের এখানে মাল্টিপল পারপাস আছে, হ্যাঁ, প্রোডাকশন, এক্সেস, হ্যাঁ, রিপ্রসেস, ঠিক আছে, প্রোডাক্ট ট্রায়াল, মেশিন ক্লিনিং, বিভিন্ন আমরা এখানে আমাদের দেওয়া আছে। টোলের কারণে আমরা ইস্যু মানে রিকোজিশন দিতে পারি। তো এইভাবে তো আমি বাই ডিফল্ট এখানে প্রোডাকশন দেবো। আর এক্সেসটা আমি কখন দেব, যদি আমার কোনো ব্যাচ আমি নর্মালি রিকোজিশন দিলাম কিন্তু ওইটাতে কোনো একটা ম্যাটেরিয়াল আমার কিছু পরিমাণ প্রয়োজন, তখন আমরা এক্সেস দিয়ে ওই ব্যাচের এগেনস্টে ম্যাটেরিয়াল নিতে পারি। আদারওয়াইজ একটা ব্যাচের এগেনস্টে একবারই ম্যাটেরিয়াল রিকোজিশন দেওয়া যাবে। তো আমি প্রোডাকশন চুজ করলাম, দেন আমি ব্যাচ, আমরা একটু আগে যে এনজিটান ব্যাচটা, এনজিটানের 125 নম্বর ব্যাচ ক্রিয়েট করলাম সেটা আমার সবার উপরে আছে, এটা আমি চুজ করব। চুজ করলে আমার ব্যাচ সাইজ কত, হ্যাঁ, এগুলো এখানে সব কিছু তথ্য চলে আসছে। এবং ডান পাশে এটা খুব গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে আমি যখন বোম তৈরি করছি, রেসিপি তৈরি করছি, তখন আমি বলে দিয়েছিলাম কোন ম্যাটেরিয়াল কোন স্টেজে ব্যবহার হবে। আমাদের এই ফর্মুলাতে আমরা শুধুমাত্র একটা স্টেজে সব ম্যাটেরিয়াল রাখছি, সেটা হচ্ছে এমএফজি বা ম্যানুফ্যাকচারিং স্টেজ। তো এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমি শো দিব। শো দিলে অ্যাকর্ডিং টু আমাদের রেসিপি এবং পোটেন্সির সাথে ক্যালকুলেশন করে কোন আইটেম কতটুকু লাগবে, স্ট্যান্ডার্ড কতটুকু, স্টক কতটুকু, যদি এটা অলরেডি অন্য কোনো প্রোডাক্টে এই বেসের এই ম্যাটেরিয়ালটাকে ব্লক থাকে সেটা আপনাকে দেখাবে, আর এখন রিকোয়ার্ড কতটুকু সেটা আপনাকে দেখাবে। তো এইভাবে টোটালটা এখানে চলে আসবে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ম্যাটেরিয়াল শর্ট আছে, যেহেতু দুইটা ম্যাটেরিয়াল শর্ট আছে রেড মার্ক হয়ে গেছে। তো রেড মার্ক মানে হচ্ছে শর্ট। এইটা আমার স্টক যতটুকু আছে, আমার স্টক দেখাচ্ছে 0, বাট আমার প্রয়োজন হচ্ছে 2.5 কেজি। তো এই কারণে আমি এটা রিকোজিশন রেজ করতে পারবো না। সো আমরা অন্য কোনো একটা ব্যাচ নিয়ে দেখি যদি সেখানে আমরা রিকোজিশনটা সহজে দিতে পারি। ম্যানুফ্যাকচারিং, ইয়েস, এইটাতে আমাদের সব ম্যাটেরিয়ালগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। এবং এই অ্যাভেলেবেল ক্যালকুলেশনটা অবশ্যই আমার যে স্টক আছে সেখান থেকে ব্লক কোয়ান্টিটি বাদ দিয়ে যে কোয়ান্টিটি সেইটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই আমরা রিকোজিশন রেজ করতে পারবো। এরপরে শো দেওয়ার পরে তো ম্যাটেরিয়ালটা আসলো আমার কতটুকু লাগবে। আমরা জানি যে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমরা ম্যাটেরিয়ালের যে আমাদের এখানে যে পদ্ধতিতে আমরা ম্যাটেরিয়ালটাকে ব্লক করতেছি সেটা হচ্ছে ফেফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। আমরা কিউসি যখন করি, আমরা যখন কিউসি এন্ট্রি করি ম্যাটেরিয়ালটা পাস করার জন্য বা ফেল করে রিজেক্ট করে এটা করার জন্য আমরা যখন এন্ট্রিটা দেই, ওই এন্ট্রির সময় আমরা বলে দেই তার এক্সপায়ারি ডেট কবে, এটসেট্রা সবগুলো আমরা বলে দিই। তো ওই অনুযায়ী সে হচ্ছে রেফারেন্স নাম্বার থেকে ম্যাটেরিয়ালগুলোকে ব্লক করবে। দেখা যাচ্ছে যে আমার প্রথম যে সিফ্রাডিন যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালটা আমার হচ্ছে 7.93, যেহেতু এটা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 7.5 যদি তার পোটেন্সি 100% হয়। অবশ্যই আমাদের ম্যাটেরিয়াল 100%-এর না, সো এই কারণে আমাদের এটা বেশি প্রয়োজন হবে। এখন এইটা আমার কোনো একটা রেফারেন্সে কিউসিতে নাও থাকতে পারে, একটা কিউসি রেফারেন্সে নাও থাকতে পারে, একাধিক কিউসি রেফারেন্স থেকে এই কোয়ান্টিটি কনজিউম হইতে পারে। এই কারণে আমরা আমাদের ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট এই কনসেপ্টটাকে ক্যালকুলেশন করানোর জন্য আমরা এখানে কি করব, ব্রেকডাউন বাটনে ক্লিক করব। এটা আমরা জাস্ট ব্রেকডাউন বাটনটাতে ক্লিক করব, সে অটোমেটিক্যালি কাজটা তার ব্যাকএন্ডে করে নেবে, দেন আমরা এটাকে সেভ করব। তাহলে আমার রিকোজিশনটা তৈরি হয়ে গেল। এবং দেখেন এখানে আমরা অ্যাবাক ড্রাই সিরাপের 225 নম্বর ব্যাচের এগেনস্টে রিকোজিশন দিছি। এবং এখানে আমরা যদি প্রিন্ট করতে চাই রিকোজিশনটা বা দেখতে চাই তাহলে আমরা স্পষ্টত দেখতে পাবো যে আমার কোন ম্যাটেরিয়াল কোন রেফারেন্স থেকে কতটুকু গেছে। হ্যাঁ, যদিও এখানে আমাদের একটা রেফারেন্স থেকেই পুরো স্টকটা গেছে এবং এটার পোটেন্সি ছিল 94.51। তো এইভাবে আমাদের পুরো ম্যাটেরিয়ালের র ম্যাটেরিয়ালের একটা রিকোজিশন
অটোমেটিক তৈরি হলো। এই রিকোজিশনটাই এখন আমাদের ওয়্যার হাউসের কাছে অ্যাভেলেবেল, তারা এটা ধরে ইস্যু করবে ম্যাটেরিয়ালটা আমাদের। তো এটা গেল আমাদের হচ্ছে আমরা কিভাবে প্রোডাকশন থেকে রিকোজিশন দেব, এবং এই রিকোজিশনটা আমরা চাইলে ক্যান্সেল করতে পারি, যেটা আমাদের অবসলিউট অপশন আছে। এরপরে একই পদ্ধতিতে আমরা যখন ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয়ে গেল আমরা কি করব, প্যাকেজিং রিকোজিশন দিব। তো প্যাকেজিং রিকোজিশনের জন্য ডিপার্টমেন্ট অ্যাজ ইট ইজ আমাদের রয়ের মতোই এখানে আমরা ফিনিশ গুডসের টাইপটা চুজ করে নিতে হবে, কারণ আমরা জানি যে ফিনিশ গুডস কমার্শিয়াল, সাপ্লাই, স্যাম্পল বিভিন্নভাবে এটা হইতে পারে, এবং একই ব্যাচ থেকে আমার একাধিক টাইপের হতে পারে। যেমন একটা ব্যাচ আমি 5 লাখের ডিক্লেয়ার করলাম, এই 5 লাখ থেকে আমি 3 লাখ চাচ্ছি কমার্শিয়াল, 2 লাখ চাচ্ছি সাপ্লাই। তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমার এই প্যাকিং রিকোজিশন দেওয়ার আগেই আমাকে ব্যাচটাকে ব্রেক করতে হবে। তো ব্যাচ ব্রেক আমরা কোথা থেকে করব, অপারেশন ব্যাচ ব্রেক, এই যে ব্যাচ ব্রেক একটা অপশন আছে, এখানটাতে গেলে আমরা এখান থেকে বিজনেস ইউনিট, হিউম্যান, আমার ডিপার্টমেন্ট, প্রোডাকশন, ঠিক আছে, আমি এখান থেকে ব্যাচটাকে চুজ করবো, অ্যাবাক ড্রাই সিরাপ 225 নাম্বার ব্যাচ। তো দেখেন এখানে আমাদের সবগুলো চলে আসছে। তো এখান থেকে আমি কি করব, অ্যাড রো করব। অ্যাড রো করে আমি এটার স্যাম্পল টাইপ চুজ করব, স্যাম্পল। সো আমি স্যাম্পল কত বানাবো, 500। সো অটোমেটিক ক্যালকুলেশন হয় 3000 থেকে 500 স্যাম্পলে চলে গেল, 2500 সে কমার্শিয়াল হিসেবে নিল, নিয়ে আমি সেভ করে দিব। এরপরে আমরা প্যাকেজিং, হ্যাঁ, তবে এখানে উল্লেখ্য থাকে যে যদি আমার ব্যাচটা পুরোপুরি কমার্শিয়াল হয় সেই ক্ষেত্রে বাই ডিফল্ট পুরো কোয়ান্টিটি কমার্শিয়ালে অ্যালোকেট হয়ে যায়, সেই কারণে তখন আর আমাদেরকে ব্যাচ ব্রেকের প্রয়োজন হবে না। ব্যাচ ব্রেক আমাদের তখনই প্রয়োজন হবে যদি একটা ব্যাচ থেকে আমি কিছু কমার্শিয়াল, কিছু স্যাম্পল, কিছু সাপ্লাই, অথবা কিছু কমার্শিয়াল, কিছু স্যাম্পল, কিছু কমার্শিয়াল, কিছু সাপ্লাই, অথবা টোটালটা আমি স্যাম্পল করতে চাই। অর্থাৎ কমার্শিয়ালটা আমার বাই ডিফল্ট থাকবে, কিন্তু অন্য কোনো টাইপের করতে হলে আমাকে এখানে এসে ব্যাচ ব্রেকে ওই টাইপটাকে অ্যাড করে দিতে হবে। তো এবার আমরা যদি প্যাকেজিং রিকোজিশন দিতে চাই স্টোরের কাছে বা ওয়্যার হাউসের কাছে, তাহলে আমরা যাবো কোথায়, আমরা অপারেশন থেকে পিএম রিকোজিশন প্রোডাকশন, এই অপশনটাতে আসবো। তো এই অপশনটাতে ক্লিক করব, করার পরে আমার প্রোডাকশন সব কিছু ঠিক আছে। এখানে এফজি টাইপ আমি বললাম কমার্শিয়াল বলার পরে আমি এখানে হচ্ছে ব্যাচ আসবে, ব্যাচে 225 নাম্বার ব্যাচ। দেখুন এখানে আমাকে কমার্শিয়াল 2500 দেখাচ্ছে, অথচ আমার ব্যাচটা কিন্তু 3000-এর ব্যাচ। এখন আমি যদি এটাকে স্যাম্পল করি তাহলে দেখেন আমি আবার ওই প্রোডাক্টটা চুজ করতেছি, এখানে 500 হয়ে গেছে, অর্থাৎ স্যাম্পলের যে ব্রেকডাউনটা করা হয়েছে সেটা। এরপরে আমরা দেখতেছি র ম্যাটেরিয়ালে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং স্টেজ ছিল, প্যাকেজিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি আমাদের দুইটা অপশন আছে। তো প্রাইমারি প্যাকেজিং ম্যাটেরিয়াল যেগুলো আমাদের হচ্ছে প্রাইমারি স্টেজে লাগে, সেকেন্ডারি যেগুলো আমাদের পরবর্তীতে লাগে ডিস্ট্রিবিউশন শুরু করলে, তখন ট্রান্সফার দিলে তখন। তো আমি চাইলে পুরো ম্যাটেরিয়াল একত্রে রিকোজিশন দিতে পারি, অথবা একটা স্টেপের ম্যাটেরিয়াল আমি নিয়ে নিতে পারি, পরের স্টেপটা আমি পরে আবার রিকোজিশন দিতে পারবো। সো একইভাবে রয়ের মতো সে ক্যালকুলেশনে এখানে চলে আসছে, এবং এটাকে ব্যাচ ব্রেক করে ব্রেকডাউন করে আমি এটাকে সেভ করে দেব। তো এটা সেভ হয়ে গেল, এবং এখান থেকে আমরা ওই ম্যাটেরিয়ালের স্লিপটা প্রিন্ট করতে পারবো যেটা আমি রিকোজিশন রেজ করলাম। তো এটা এখন ওয়্যার হাউসের কাছে চলে গেল, প্যাকেজিং স্টোরের কাছে। প্যাকেজিং স্টোর এটাকে তাদের যে জায়গা আছে ইস্যু করার, সেখান থেকে তারা ইস্যু করে দিবে। এরপরে আমার কি হলো, ম্যানুফ্যাকচারিং হয়ে গেল, আমরা প্রোডাকশনের ম্যানুফ্যাকচারিং করলাম, প্যাকেজিং করলাম, দেন আমাদের পরবর্তী স্টেজ যেটা আসে সেটা হচ্ছে এটাকে আমরা ট্রান্সফার দিব। আমরা ট্রান্সফার দিব কোথা থেকে, প্রোডাকশন ফ্লোর থেকে আমরা ট্রান্সফার দেব আমার এফজি কোয়ারেন্টাইন স্টোরে। এটা কোয়ারেন্টাইন স্টোরে থাকবে, এবং কিউএ থেকে এটাকে টেস্ট হবে, টেস্ট করার পরে যদি সে পাস করে দেন এটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে ডিসপাস হবে। তো সেই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপারেশন থেকে আমরা যাব হচ্ছে এফজি ট্রান্সফার অপশনে। তো এফজি ট্রান্সফার অপশনে আমি এ যাবত যতগুলো ট্রান্সফার এন্ট্রি করছি সেগুলো আমার এখানে টেবিলে আছে, এবং এখান থেকে আমি প্রিন্ট করে বা ভিউ করে আমি দেখতে পারি যে আমার কোন প্রোডাক্ট কতগুলো ট্রান্সফার দেওয়া হয়েছে। নতুন কোনো প্রোডাক্ট যদি আমরা ট্রান্সফার দিতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। অ্যাডে দেখেন, অ্যাডে আমাদের বাই ডিফল্ট প্রোডাকশন ফ্লোর, রিসিভ ফ্রম প্রোডাকশন এবং কমার্শিয়াল। যদি আপনি স্যাম্পল রিসিভ করতে চান তাহলে আপনাকে স্যাম্পল যদি ট্রান্সফার দিতে চান তাহলে স্যাম্পল চুজ করবেন, এবং তখন অ্যাড রো দিবেন। অ্যাড রো দিয়ে প্রোডাক্টে আমরা এখানে অ্যাবাক ড্রাই সিরাপ এটা চুজ করলাম। দেন এখান থেকে আমরা অ্যাবাক ড্রাই সিরাপের স্যাম্পলটা চুজ করলাম,
দেন এখানে ব্যাচে দেখেন 25 এই ব্যাচটা চলে আসছে। দেন হচ্ছে আইসি পার এমসি, ইনার কার্টুন পার মাস্টার কার্টুন, আমাদের একটা মাস্টার কার্টুনে কয়টা ইনার কার্টুন আছে সেই সংখ্যাটা আমরা এখানে এন্ট্রি দিব। লেটসে একটা ইনার কার্টুনে একটা মাস্টার কার্টুনে আমাদের 50টা ইনার কার্টুন আসছে। তো এইরকম ইনট্যাক্ট অর্থাৎ ফুল মাস্টার কার্টুন কয়টা, মনে করেন ফুল মাস্টার কার্টুন 10টা। যদি আপনার একটা মাস্টার কার্টুনে আমরা বলছি 50টা ধরে, এরকম 10টা মাস্টার কার্টুন ফুল দিলাম, এরপরে আমার কাছে 45টা ইনার কার্টুন আছে, এটাকে আমরা বলতেছি লুজ ইনার কার্টুন। আপনি লুজ ইনার কার্টুনটা লুজের ঘরে এন্ট্রি দিবেন। যদি না থাকে তাহলে 0 দিব। তাহলে আমার টোটাল মাস্টার কার্টুন কয়টা হলো, 10টা ইনট্যাক্ট আর লুজ একটা, যেটার ভিতরে আমরা 45টা এন্ট্রি করছি। তাইলে সরি, ইনট্যাক্ট ছিল 10টা আর লুজে আমরা বলছি 45। সো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনার কার্টুন 21টা এবং টোটাল কোয়ান্টিটি এটা, আর আমার টিপি অনুযায়ী টোটাল ভ্যালু এত। ব্যাচ স্টেপ, আমরা কি ব্যাচ স্টেজটা কি, ব্যাচ স্টেজটা হচ্ছে আমার কি ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে ব্যাচ স্ট্যাটাস, নাকি এটা পার্শিয়াল ট্রান্সফার দিচ্ছি আমি, যে ট্রান্সফার নোটটাতে আমি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে ব্যাচটাকে ট্রান্সফার করব, তখন আমি সেটার স্ট্যাটাস কমপ্লিট করব। যদি আমরা কমপ্লিট স্ট্যাটাসটা কখনো না করি, তাহলে অলওয়েজ আমি যে ব্যাচটা লঞ্চ করব ফার্স্ট টাইম, তারপরে র ম্যাটেরিয়াল নিব, প্যাকেজিং ম্যাটেরিয়াল নিব, প্রোডাকশন করব, ট্রান্সফার দিব, তারপরও ব্যাচটাকে আমাদের ডাব্লিউআইপিতে থাকবে, ওয়ার্ক ইন প্রসেসে থাকবে। আর যদি আপনি কমপ্লিট ডিক্লেয়ার করে দেন, তখন আমরা এটাকে ইল্ডে ক্যালকুলেশন হিসেবে দেখাইতে পারবো যে আমার কত পার্সেন্ট ইল্ড হইলো, কত কি হইলো না হলো, এই ক্যালকুলেশনে চলে যাবে। তো এটা দিয়ে আমি যদি সেভ দিই, তাহলে এটা আমার এখানে ট্রান্সফার হয়ে গেল এবং স্যাম্পল হিসেবে দেখেন এখানে আমার এই ট্রান্সফারটা এন্ট্রি হয়ে গেছে। এরপরে যেটা হলো, এই ট্রান্সফারটা এন্ট্রি হওয়ার সাথে সাথে কি হলো, এটা আমার ফিনিশ গুডসের কোয়ারেন্টাইন স্টোরে ট্রান্সফার হয়ে থাকলো। এরপরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সফার কনফার্ম, বা ট্রান্সফার কনফার্ম হওয়ার আগে আমাদের মাঝখানে যে কাজটা হবে সে কিউসি টেস্ট ফিনিশ গুডস। কিউসি টেস্ট ফিনিশ গুডসে কীভাবে কাজ হয়, টোটালটা আমাদের কিউসির যে ভিডিওটা আছে সেখানে ডিটেলস বর্ণনা করা আছে। আমরা জাস্ট এখানে এটাকে ট্রান্সফার দেখানোর জন্য এটাকে ট্রান্সফার মানে কিউএ আপডেটটা দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিউসি এবং কিউএ কীভাবে কাজ করে। তো এখানে আমাদের ওই যে কেবল যে স্যাম্পলটা রিসিভ করলাম, এটার কিউএ পাস ইয়েস দিলাম, দিয়ে আমরা এটাকে আপডেট করে দিলাম। দেন আমরা কি করব, এটাকে কনফার্ম করে দিব, এফজি ট্রান্সফার কনফার্ম। এফজি ট্রান্সফার কনফার্মে আমি হচ্ছে আমরা লাস্ট যেটা করলাম, এখানে চালান নাম্বার আমি যখনই এন্ট্রি দিচ্ছি একটা চালান নাম্বার তৈরি হলো, ওই চালান নাম্বার ধরে আমি এটা নিয়ে এসে কনফার্ম করে দেব। যখন আমি এটা কনফার্ম করলাম, তখন এটা ফ্যাক্টরি এন্ডে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে যে রিসিভ ফ্রম ফ্যাক্টরি অপশন আছে, সেখানে অটোমেটিক ডিসপ্লে হবে এবং ওনারা এখান থেকে এটাকে রিসিভ করে নেবে। তো এটা ছিল মোটামুটি আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন পার্টে কাজটা আমরা কিভাবে করব। এর বাইরে এখানে আমাদের আরও কিছু অপশন আছে, যেমন আমি যদি দেখতে চাই যে আমার মান্থলি যে প্রোডাকশন প্ল্যান আছে, শিডিউল আছে, সেই শিডিউলটা আমি এখানে এন্ট্রি করে রাখতে পারি। হ্যাঁ, আমার প্রোডাকশন শিডিউলটা আমি কনসার্ন ধরে এখানে আমার একটা শিডিউল আমি সেট করতে পারি যে কয় তারিখে আমি কি করব। এটা একটা যেমন আমি এন্ট্রি করতে পারি। তারপরে আমার পুরনো এন্ট্রিগুলো আমি এখান থেকে চেক করতে পারি যে আমার প্রোডাকশন প্ল্যানে কি কি প্রোডাক্ট আছে। মান্থলি শিডিউল আমি এখানে একবার এন্ট্রি করতে পারি, ডেট ওয়াইজ পুরো মাসের শিডিউল আমরা এখানে এন্ট্রি করে রাখতে পারি। আর একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে যে আমার ডেইলি ওয়ার্কিং শিডিউল, আজকে যে কাজটা হবে সেই ওয়ার্কিং শিডিউলটা আমরা এন্ট্রি দিতে পারি। লেটসে যদি আজকের ডেটের জন্য আমরা একটা এন্ট্রি করি চেক করার জন্য যে আমার কি হবে, আমি ক্যাপসুল সেকশনের কাজ করব। ক্যাপসুল সেকশনে আমি কি করব, প্রথমে আমার ডিসপেন্সিং হবে কোন প্রোডাক্ট, লেটসে আপনার এক্সেপ্ট ক্যাপসুল। তো এটার কত নাম্বার ব্যাচ, এই ব্যাচটা ডিসপেন্স হবে। আমার হচ্ছে ম্যান পাওয়ার এটসেট্রা কয়টার সময় স্টার্ট হবে, এটা লেটসে সকাল 8টার থেকে শুরু হবে। তো এটার স্ট্যাটাস কি, স্ট্যাটাস যদি 8টার সময় শুরু হয়ে থাকে, অলরেডি যদি রানিং হয় আমি এটাকে রানিং করে দেব। আবার অ্যাড্র করলাম, আমার আর একটা লাগবে, সেটা আমি এখানে এন্ট্রি দিলাম। এইভাবে যদি আমরা প্রত্যেকটা আজকের দিনের সবগুলো এন্ট্রি আমরা এখানে ওয়ার্কিং শিডিউলে করে রাখি,
এবং এটাকে সেভ করি, সেভ করলে এটা আমরা প্রিন্টও করতে পারি। হ্যাঁ, এটা আমরা প্রিন্ট করতে পারি এখান থেকে, যে আমার টোটাল ওয়ার্কিং শিডিউলটা কি আমরা এখানে এন্ট্রি করে আমাদের কাছে রাখতে পারি, অথবা দেখার সুবিধার জন্য আমরা দেখতে পারি, অথবা প্রিন্টও করতে পারি। আমার অলরেডি যেগুলো এন্ট্রি করা আছে সেগুলো এখানে নিচের টেবিলটাতে আসবে, আর যে সমস্ত ওয়ার্কিং শিডিউলগুলো এডিট করার প্রয়োজন হবে বা হবে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যদি আমি আরেকবার যাই ডেইলি ওয়ার্কিং শিডিউল, আমাদের এখানে ডেইলি মনিটরিং, আমরা যদি ডেইলি মনিটরিংয়ে আসি, এরকম আপনি যতগুলো প্রোডাক্টের ব্যাচ ধরে এন্ট্রি করে রাখবেন, তাহলে এইখানে ডেইলি মনিটরিংয়ে ঢোকার সাথে সাথে আমরা এটা একের পর এক দেখতে পাবো। লেটসে আমি আরেকটা এন্ট্রি করব দেখানোর সুবিধার জন্য। লেটসে আমরা আজকের দিনেরটা আমাদের কোথায় আছে, নিচে আছে। হ্যাঁ, 21/5। সো আমরা এটাকে এডিট করব, এডিট করলে এখানে চলে আসলো। এখানে আমি মনে করেন যে অ্যাড রো দিলাম, অ্যাড রো দিয়ে আমি আরেকটা প্রোডাক্টকে আমি অ্যাড করলাম। হ্যাঁ, আরেকটা প্রোডাক্ট কি হতে পারে, লেটসে আমি একটা ট্যাবলেট সেকশনের এন্ট্রি দিব। হ্যাঁ, ট্যাবলেট সেকশনে আমার এখানেও আমি দিলাম যে আমার একটা কম্পারিশন হবে। হ্যাঁ, কম্পারিশন হবে, আমরা ওকে ট্যাবলেট অ্যাজ এ থিং ট্যাবলেট, তার এই ব্যাচটা আমার কি হবে, কম্পারিশন হবে। এটা সকাল 8টা থেকে শুরু হলো, এবং এটার স্ট্যাটাস আমরা কি করলাম, এটার স্ট্যাটাসকেও আমরা রানিং করে দিলাম। ওকে, সেভ। এখন আমরা যদি একটু ডেইলি ইয়াটাকে দেখি, মনিটরিংটাকে দেখি, দেখেন এখানে আমরা এখানে যদি যাই, এখান থেকে ডেইলি মনিটরিংয়ে গেলে আমরা আমাদের এন্ট্রি করাটা নিচে চলে আসবে। সবগুলো প্রোডাক্টের আমার যতগুলো প্রোডাক্ট রানিং থাকবে একের পর এক এখানে চলে আসবে, এবং কার পরে কোন স্টেজ, যে স্টেজটা কমপ্লিট হবে সেটার একটা কালার হবে, যে স্টেজটা রানিং থাকবে। লেটস সাপোজ ডিসপেন্সিং শেষ হয়ে গেছে, ডিসপেন্সিং আমরা এটাকে যদি একটু দেখার চেষ্টা করি, আমরা একটু আবার এখানে ফিরে যাই, ফিরে গিয়ে এটাকে ওকে ডাটাটাকে আমরা এডিট করি, এডিট করে ক্লিক হয় নাই সম্ভবত। ওকে, তো এখানে আমরা লেটসে আমরা কি করলাম, যে এটা আমরা 8টায় শুরু করছিলাম, আমরা 8:30 AM, এটার স্ট্যাটাস এখন হচ্ছে কমপ্লিটেড, এবং এখানে আরেকটা রো অ্যাড করে আমি আরেকটা রো অ্যাড করলাম, ক্যাপসুল নিয়ে আসলাম, এটাকে ডিসপেন্সিংয়ে ছিল, এটাকে এখন আমরা প্রসেসিংয়ে নিয়ে যাব। এক্সেপ্ট C033 এটা, দেন ব্যাচ নাম্বার 224। ওকে, এটাকে আমরা দিলাম যে 8:31 থেকে শুরু হয়েছে AM, এটা দিয়ে আমরা এখানে দেখালাম দিস ইজ রানিং এবং সেভ। ওকে, তো এবার আমরা একটু মনিটরিংটা দেখার চেষ্টা করি। তো দেখেন আমার ডিসপেন্সিংটা কমপ্লিট সবুজ কালার, দেন রানিংটা হচ্ছে আমাদের কমলা কালার। সো এই প্রসেসটা আমাদের রানিং। এটা হচ্ছে আমরা যারা প্রোডাকশন ম্যানেজার বা আমরা যারা সিনিয়র লেভেলে থাকবো, আমাদের মনিটরিংয়ের সুবিধার জন্য এই টুলসটাকে আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের অপারেশন মেনুর ভিতরে যে অপশনটা আছে সেটা। এরপরে আমাদের যদি এই অপশনটাতে আসি, ব্যাচ ওয়াইজ ডকুমেন্ট, আমরা যে প্রোডাকশন করলাম এই প্রোডাকশনে বিভিন্ন ধরনের ডকুমেন্ট জেনারেট হয়, আমরা সেই ডকুমেন্টগুলোকে PDF করে আর্কাইভ করে রেখে দিতে পারি স্ক্যান করে। সো অ্যাড এগুলো অলরেডি আমার যেগুলো এন্ট্রি থাকবে সেগুলো এখানে দেখাবে, এবং অ্যাটাচমেন্টগুলো চাইলে আমি ডাউনলোড করবো বা প্রিভিউ করে দেখতে পারবো। সো অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে আমরা বললাম হিউম্যান থেকে আমরা বললাম প্রোডাক্ট এক্সেপ্ট ক্যাপসুলের ব্যাচ কমপ্লিট হয় নাই, বা ড্রাই সিরাপ, এখানে তার যে ব্যাচটা কমপ্লিট হয়েছে সেই ব্যাচটা এখানে আছে, সব কিছু আছে, কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিছু ডকুমেন্ট আপলোড করে আমি সেভ করে দেব। ওকে, তো সেভ করে দিলে এটা আমাদের সেভ হয়ে এখানে রেকর্ড হিসেবে থেকে গেল।
তো এইটা আমাদের গেল প্রোডাকশন রিলেটেড, প্রোডাকশন এবং ওয়্যারহাউস রিলেটেড যে কাজ সেগুলো আমরা দেখলাম। আশা করি আপনাদের কাজে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। Progoti ERP. Simplify, automate, grow.